242 জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ লন্ডনগামী বিমান। সেই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি.আর. রূপানী, সম্ভবত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জেমি মিক এবং ফিওঙ্গাল গ্রিনলা। এরা দুজনেও ছিল সেই বিমানে, যেমন ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতীক যোশী এবং তার পরিবার। মাত্র একজনই প্রাণে বেঁচে ফিরে আসে, আর বাকিরা চলে যায় না ফেরার দেশে। তবে আজ আমরা গোটা ঘটনাটা নিয়ে কথা বলবো। এয়ার ইন্ডিয়ার AI-171 দুপুর 1:38 আহমেদাবাদ বিমানবন্দর থেকে রওনা দেয় লন্ডনের পথে। বিমানটি ছিল বোয়িং সংস্থার 787 ড্রিমলাইনার। জানিয়ে রাখি, বিমানবন্দরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 200 ফিট উঁচুতে ছিল। 625 ফিট উচ্চতায় পৌঁছানোর পরই পাইলটদের তরফ থেকে ATC-কে মেডে কল করা হয় এবং বলা হয় আনএবল টু লিফট। প্রত্যেক মিনিটে বিমানটি 475 ফুট নিচে নামছিল। বিমান চালকের নাম সুমিত সাভারওয়াল, যার প্রায় 8200 ঘন্টার কাছাকাছি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে এবং 30 বছর ধরে তিনি এই কাজই করে আসছেন। এবং তার কো পাইলট ছিল ক্লাইভ কুন্দার, যার প্রায় 1100 ঘন্টার কাছাকাছি বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তাই বলা যেতেই পারে পাইলটদের কাছ থেকে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। উড়ানের 30 সেকেন্ডের মধ্যেই বিমানটি বিজে মেডিকেল কলেজের হোস্টেলের বিল্ডিংয়ের ওপর পড়ে, যেখানে প্রায় 100 জন ডাক্তারি পড়ুয়া খাওয়া দাওয়া করছিল। এটা বলে রাখি, বিমানে 1,25,000 লিটার তেল ছিল এবং বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে 2 থেকে 3 মিনিটের মধ্যেই সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। বোয়িংয়ের এই বিমানটি অত্যাধুনিক বিমানগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হলেও এই সংস্থার বিরুদ্ধে কারচুপির অভিযোগ বারংবার তুলেছে সেই সংস্থারই কর্মচারীরা। এই যেমন জন বার্নেট, ইনি বোয়িং সংস্থায় কোয়ালিটি ম্যানেজার হিসেবে কাজ করতেন। 1987 থেকে 2017, অর্থাৎ প্রায় 30 বছর তিনি বোয়িং সংস্থায় কাজ করেছিলেন। 2010 সালে তিনি উত্তর চার্লসটন প্ল্যান্টে একজন কোয়ালিটি ম্যানেজার হিসেবে নিযুক্ত হন। এই প্ল্যান্টেই 787 ড্রিমলাইনার তৈরি করা হয়, যা মূলত দূরপাল্লার রুটে ব্যবহৃত হয়। 2019 সালে তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে সেই প্ল্যান্টে সাব স্ট্যান্ডার্ড, অর্থাৎ নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করা হচ্ছে বিমান তৈরির সময়। তিনি আরও বলেছিলেন যে অক্সিজেন সিস্টেমের সাথেও গুরুতর সমস্যা ছিল, যার জেরে 4টির মধ্যে একটি অক্সিজেন মাস্ক জরুরি অবস্থায় কাজ নাও করতে পারে। এই অভিযোগ তিনি তার সংস্থার উচ্চপদস্থ অফিসারদের জানালেও কোনো কিছুই করা হয়নি। উল্টে তার বিরুদ্ধেই মামলা করে এই বোয়িং সংস্থা। আরেকজন ছিলেন যার নাম জোশুয়া ডিন, তিনি কোয়ালিটি অডিটর ছিলেন। একই বছরে এই দুজনেই মারা যান। জন বার্নেটকে একটি হোটেলের পার্কিং লট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সেখানে বলা হয় যে তিনি গুলি করে আত্মঘাতী হয়েছেন এবং জোশুয়া শ্বাসকষ্টের জেনে নাকি মারা যান। এবং এই দুজনেই যখন মারা যান তখন বোয়িং সংস্থার বিরুদ্ধে তাদের মামলা চলছিল। আরেকজন আছে স্যাম সালেপুর, ইনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন ওই একই সংস্থার এবং তিনিও এই কারচুপি নিয়ে প্রশ্ন করেছিলেন, কিন্তু তাকে চুপ করে যেতে বলা হয়। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, কোট করেই বলছি আর কি, দ্যাটস নট হাউ ইউ বিল্ড অ্যান এয়ারপ্লেন। ওয়ার্কার্স ওয়ার জাম্পিং অন এয়ারক্রাফট পার্টস টু ফোর্স দেম ইন্টু প্রপার অ্যালাইনমেন্ট। অর্থাৎ বিভিন্ন পার্টস অ্যাসেম্বল করার সময় জোর করে সেগুলোর উপর দাঁড়িয়ে সেগুলো ইনস্টল করা হচ্ছিল। যারাই যখন এই সংস্থার বিরুদ্ধে মুখ খুলেছে তাদেরকে কোনো না কোনোভাবে সরিয়ে ফেলা হয়েছে, আর নয়তো তাদের চুপ করিয়ে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার সংস্থা এখন মূলত টাটা গ্রুপ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সের হাতে রয়েছে ঠিকই, তবে সিবিআই একটি তদন্ত করে জানতে পারে যে এই এয়ার ইন্ডিয়ার এক উচ্চপদস্থ অফিসার আর্থিক কারচুপির সঙ্গে জড়িয়ে রয়েছে, যেখানে প্রায় 70,000 কোটি টাকার লেনদেন হয়েছিল। তবে পরে সেই তদন্ত আস্তে আস্তে কেমন যেন থিতিয়ে যায়। এয়ার ইন্ডিয়ার বেশিরভাগ বিমানের মেনটেনেন্স এখন টেকনিক নামক এক তুর্কি সংস্থা দেখছিল। ওদিকে সেলেবি নামক আরেকটি তুর্কি সংস্থা দেশের প্রায় বেশিরভাগ বিমানবন্দরের সাথে জড়িত ছিল। এদিকে আবার 2020 সালে আগামী 50 বছরের জন্য আদানি গ্রুপ প্রায় 6টি বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ এবং অপারেশন দেখার কন্ট্রাক্ট পায়, যার মধ্যে রয়েছে লখনৌ, জয়পুর, বেঙ্গালুরু, গুয়াহাটি, তিরুবনন্তপুরম সহ গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর। 1 জুন 2025-এ এয়ার ইন্ডিয়ার বর্তমান ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্বেল উইলসন এক মিডিয়া সাক্ষাৎকারে জানায় যে তারা আস্তে আস্তে তুর্কি থেকে সমস্ত বিমান রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইন্ডিয়াতে সরিয়ে আনছে এবং কিছু অন্যান্য দেশের সাথেও চুক্তি করা হবে। তবে আগে থেকেই রক্ষণাবেক্ষণের জন্য কিছু বিমান পাঠিয়ে রাখার ফলে সেগুলো তুর্কি থেকে সরাতে পারছেন না তারা। পেহেলগাঁও হামলার পর ভারত সরকার ঠিক করে যে তুর্কির সাথে সব কূটনৈতিক সম্পর্ক তারা ছিন্ন করবে
তাই এই সেলেবি সংস্থার সাথে সমস্ত চুক্তি বাতিল করা হয়, যার জেরে প্রায় 9টি বিমানবন্দরে তাদের অপারেশন বন্ধ হয়ে যায় এবং ইতিমধ্যেই এই নিয়ে চেন্নাই হাইকোর্টে মামলাও চলছে। তবে প্রশ্ন হচ্ছে, এয়ার ইন্ডিয়ার এই অল্টারনেটিভ প্রোভাইডার বলতে কোন সংস্থার কথা বলা হচ্ছে, যারা বর্তমানে বিমানবন্দরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, নাকি অন্য দেশের অন্য কোনো সংস্থা? আর বিমানবন্দরের বিষয়টা যদি সেলেবি নামক সংস্থা থেকে সরিয়েই নেওয়া হয়, তাহলে সেই দায়িত্ব এখন কে নিয়েছে? এই গোটা বিষয়টাতে অনেকগুলো কিন্তু কেন জড়িয়ে আছে এবং নিরপেক্ষ তদন্ত হওয়া খুবই জরুরি। আচ্ছা, তদন্তের কথা যখন উঠেই আসছে, তখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্ল্যাক বক্স এবং সেই ব্ল্যাক বক্স উদ্ধার করা। জানিয়ে রাখি যে ইতিমধ্যেই একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এই ব্ল্যাক বক্স আদতে কালো রঙের নয়, কিন্তু এটা আসলে কমলা রঙের। 1930 সাল নাগাদ ফরাসি ইঞ্জিনিয়ার ফ্র্যাঙ্কয়েস হিউসনট একটি ডেটা রেকর্ডার তৈরি করেন, যেখানে বিভিন্ন সেন্সর লাগানো ছিল। এই রেকর্ডিং যন্ত্রের কাজ ছিল বিভিন্ন তথ্য একটি ফটোগ্রাফিক ফিল্মে স্টোর করে রাখা, যেটি একটি বক্সের মধ্যে রাখা থাকতো। এই বক্সের ভেতরটা পুরো কালো থাকার দরুন এটির নাম হয়ে যায় ব্ল্যাক বক্স। ধীরে ধীরে এই ব্ল্যাক বক্স আরও উন্নত মানের হতে থাকে এবং 1960 সালের পর প্রত্যেকটি বিমানে এই ব্ল্যাক বক্স রাখাকে বাধ্যতামূলক করা হয় এবং ডেভিড ওয়ারেনকেই এর আবিষ্কর্তা বলে মনে করা হয়। তাহলে এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, এই বিমানের সঠিকভাবে সব নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল কিনা? বিমান যাত্রার আগে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা নিয়ম মাফিক করা হয়েছিল কি, নাকি সেখানে কোনো ফাঁক ফোকর রয়ে গিয়েছিল? বোয়িং সংস্থার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও ডিজিসিএ থেকে কি এই নিয়ে কোনো তদন্ত করা হয়েছে? তার কারণ 2019 সালে ইথিওপিয়া কেনিয়াগামী এই একই বোয়িং সংস্থার 737 বিমান এই একইভাবে ধ্বংস হয়ে যায়। আর একটা প্রশ্ন, বিমানবন্দর রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছে তাদের তরফ থেকে কোনো গাফিলতি ছিল কি? এবং সব শেষে এই ঘটনার পেছনে কোনো সন্ত্রাসীর হাত নেই তো? প্রশ্ন রয়েছে অনেক। আশা রাখি সঠিক এবং নিরপেক্ষ তদন্ত হবে এবং পুরো সত্যিটা সবার সামনে আসবে।